আস্ত এক টুকরো এনেছে মাইরি, এক টুকরো। ভাবি ওকে হাতটা তুই দেখা, পিছন থেকে বাইর কর কি আছে। আমি না ভাবি ডরাইবা, কি তার থাকবো তোর কাছে বড় জোর। এরপরে যখন আমি মেশিনটা বার করছি, এটিতে বিদেশি জিনিস কই থেকে পাইছ। ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। আজ একটা গোপন কথা বলবো আপনাদের, যে কথা শোনার সাথে সাথে আপনাদের শরীরের লোম কাঁটা দিয়ে উঠবে। শুধু ভাবতে থাকবেন যে এরকম কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, তেমনি একটা সংবাদ দিব। এই কথা বলার সময় বাংলাদেশের জনগণের সামনে এসে যদি এই কথা বলতো, তাহলে হয়তো কোনো জুতার ফিতা একটাও থাকতো না, সব ওর মুখের উপরে ছিঁড়তো। ভারতীয় দুটি পরাদের যে দুটি বিজে যাবে এই বিষয়টা আমি নিশ্চিত। গোপন বৈঠক 2 ঘন্টা ব্যাপী, এই গোপন বৈঠক নিয়ে কথা বলেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। সর্বোচ্চ বাধা দিয়েছে কিন্তু তারা সফল হতে পারে নাই এই ক্ষেত্রে, এবং সরকার ভেরি কমিটেড ছিল যে এটা তারা করবেই। আমি 27,000 না 36,000 কোটি টাকাও যদিও হয়, আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ডিল, এবং বাংলাদেশের যে ধরনের আগ্রাসনে বাংলাদেশ পড়েছে, ভারতীয় আগ্রাসন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একদম ক্ষমতা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আসলে আরো 3 গুণ নেওয়া দরকার, কারণ আগামী দিনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ভয়ঙ্কর এক কৌশল খাটিয়েছে, যে কৌশলের কাছে কিন্তু পরাস্ত হয়েছে ভারত থেকে শুরু করে সকলেই। একটা প্রবাদ রয়েছে, সূর্য আঙুলে যদি ঘি না ওঠে আঙ্গুলটি বাঁকা করতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই বিষয়টি এবার দেখিয়েছে গণমাধ্যমে। বাংলাদেশের মানুষ তার প্রতি কতটা খুশি, আজকে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজকে ভালোবাসেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন এবং এই চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে কি হবে, আমি যখন ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওটি লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রাপ্তি অপ্রাপ্তি অথবা তিনি দায়িত্ব ক্ষমতা নেওয়ার পর থেকে এই ভূখণ্ডের জন্য কি করেছেন, শুধুমাত্র কি নিজের গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা ট্যাক্সের টাকাই মাফ করেছেন নিজের, নাকি এর বাইরেও দেশের জন্য কিছু করেছেন? জি, একদম ক্ষমতা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আসলে আরো 3 গুণ নেওয়া দরকার, কারণ আগামী দিনে ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, এই দুইটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে কোনো সময় ছোট হোক বড় হোক একটা যুদ্ধ কিন্তু হবে। বিশেষ করে মিয়ানমারের আরাকান গোষ্ঠী যেভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে বা আপনার রোহিঙ্গা ক্যাম্পের যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে প্রতিনিয়ত তারা যেভাবে আধিপত্য বিস্তার করছেন, টেকনাফের নাফ নদীতে, কক্সবাজারের সেন্ট মার্টিন শুল্কতে, এই যে তাদের যে আধিপত্যবাদ, সেটাকে রুখতে হলে আমাদের এমন মেশিনারিজ দরকার। একটা না দুইটা না, 20টা যুদ্ধ বিমান তলব করেছে ডক্টর ইউনূস। আমরা বাংলাদেশের পক্ষ থেকে 20টি যুদ্ধ বিমান কিনছি। আর এই যুদ্ধ বিমান সেই 1900 বা কি বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লক্কর ঝক্কর টান্ডা ফান্ডা এরকম টাইপের যুদ্ধ বিমান না, অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান। প্রায় আপনার 27,060 কোটি টাকা এক একটা বিমানের দাম পড়েছে। প্রায় আমার হিসাবে আপনার প্রায় কত, 20টার দাম 27,000 হইলে 1700 সামথিং নাকি কাছাকাছি, বা 1300 কোটি টাকা একটা যুদ্ধ বিমানের দাম। বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকরণ এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আর 2027 সাল নাগাদ 4.5 প্রজন্মের এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ সহ মোট ব্যয় হবে 27,060 কোটি টাকা। চলতি 2025-26 এবং 26-27 অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। সরাসরি ক্রয় অথবা G2G পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে এটা চুক্তি হয়েছে। সূত্র থেকে জানা যায় এসব যুদ্ধ বিমানের মূল্য 2035 থেকে 36 অর্থ বছর পর্যন্ত, অর্থাৎ 10 বছরের মধ্যে এটা পরিশোধ করতে হবে বাংলাদেশকে। মানে কেন আমাদের কাছে টাকা টোকা নাই আমি জানি না, এই 27,000 কোটি টাকা এটা পরিশোধ করতে এত বছর লাগার কথা কেন? JTC জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত J-10C এর রপ্তানির সংস্করণ। আর আপনাদের খেয়াল থাকার কথা, ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ বিমানে ফ্রান্সের তৈরি ভারতের হাতে যে রাফায়েল যুদ্ধ বিমান ছিল, সেই যুদ্ধ বিমানকে কিন্তু উড়িয়ে দিয়েছিল পাকিস্তানের হাতে থাকা চীনের তৈরি J-10CE। বুঝতে পারছেন এটার কার্যকরী ক্ষমতা। চীনের কাছ থেকে
20টি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টা কার্যালয়। আর প্রতিটি ফাইটারের আপনার জেট কি বলা যায় ব্যয় ধরা হয়েছে $6 কোটি। এছাড়া আপনার এসব যুদ্ধ বিমান আপনার চলতি বছরের মার্চে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি চীনে গেলেন, এরপর থেকে এগুলা ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনার ধাপে ধাপে এখন একদম যাবার আগে শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যে আমরা এগুলা হাতে পেতে যাচ্ছি কয়েকটা। এখন এটা কেন দরকার? অনেকে মনে করছেন যে ভাই আমাদের তো যুদ্ধমুদ্ধ নাই, আমরা কেন কিনবো? ভাই বিশ্বাস করেন, উত্তর কোরিয়াটা দেখেন, সারা পৃথিবী তার বাবা ডাকে, তার সাথে কেউ ঝামেলা যায় না। একটাই কারণ হচ্ছে কি, তার হাতে মেশিনারিজ আছে। আপনি মিয়ানমারকে অনেকে না বুঝে হালকা রাষ্ট্র হিসাবে নেন, কিন্তু মিয়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠীর হাতে যে মেশিনারিজ গুলো আছে, বিদ্রোহী গোষ্ঠীর কাছে, আমার ধারণা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কাছে এতগুলো জিনিস আছে কিনা জানি না। এদের যে পরিমাণ চৌকস ফিট যোদ্ধা আছে, আর রাষ্ট্র হিসেবে মিয়ানমার বাংলাদেশ থেকে সামরিক শক্তিতে অনেক দূর আগানো। এখন বাংলাদেশের উচিত, যেহেতু বিভিন্ন ইস্যুতে মিয়ানমারের সাথে আমাদের একটা টকঝাল সম্পর্ক রয়েছে, ভারতের সাথেও আমরা যুদ্ধ করলে জিতবো না, কিন্তু আমাদের নিজস্ব মেশিনারিজ থাকা দরকার, যেন সম্ভাব্য কোনো যুদ্ধ হলে ভারত যেন ক্যালকুলেশন করে না বাংলাদেশের কাছেও মেশিনারিজ আছে। এটা মিনিমাম লেভেলে আমাদের দরকার। আর সেই সাথে আমি জানি না আমাদের এই বিমানগুলো চালানোর জন্য যোদ্ধা যারা আছেন, হচ্ছে পাইলট, তারা আসলে কতটুকু ক্যাপাবল বা কতটুকু সক্ষম, এদিকটাও কিন্তু ফোকাস রাখতে হবে। নয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের হাতে অনেক অত্যাধুনিক যুদ্ধ বিমান কিন্তু পশ্চিমারা দিছে, কিন্তু চালানো লোকের অভাব ছিল। তা আবার এদেরকে ট্রেনিং করা, এগুলা করতে করতে দিক দিয়ে ইউক্রেনের অবস্থা 12টা। সো আমরা চাই আমাদের সবকিছু আগেই গোছালো হোক। ইউনুসকে, এমনকি সরকারের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজ একটা গোপন কথা বলবো আপনাদের, যে কথা শোনার সাথে সাথে আপনাদের শরীরের লোম কাঁটা দিয়ে উঠবে, ভয়ে আটকে উঠবেন আপনারা, এবং আপনাদের কপালের উপরে চিন্তার ভাঁজ রেখা ফুটে উঠবে। শুধু ভাবতে থাকবেন যে এরকম কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, তেমনি একটা সংবাদ দিব। ওই সংবাদটা দেবার আগে একটা ফটোকার্ড আমরা দেখি আসেন। এই যে বিক্রম মিশ্রি, তিনি কি বলেছেন জানেন? দেখুন, তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচনে আন্তর্জাতিক বৈধতা লাগবে। আন্তর্জাতিক বৈধতা বলতে কি বুঝাতে চেয়েছেন তিনি বুঝতে পেরেছেন? ভারতের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এই কথা বলার সময় বাংলাদেশের জনগণের সামনে এসে যদি এই কথা বলতো, তাহলে হয়তো কোনো জুতার ফিতা একটাও থাকতো না, সব ওর মুখের উপরে ছিঁড়তো। মানে মানুষ, একটা দেশ এরকম ইতর হতে পারে, এরকম নির্লজ্জ হতে পারে, এরকম চগলখোর হতে পারে, এদের না দেখলে কোনোদিনও বোঝা যেত না। শেখ হাসিনাকে পরপর 3 বার, অর্থাৎ 17 বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। তখন বলতো যে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। একের পর এক যখন হাসিনা বিএনপিকে ছাড়া, জামাত ইসলামকে ছাড়া ফাঁকা মাঠে গোল দেয়া শুরু করলো, কি মজা! কোনো খেলোয়াড় নাই, একা একা দৌড়ায় যে গোল দেয়, হ্যাপি মজা না? এই মজা পেলে আর কেউ প্রতিপক্ষ রাখে, কোনো গোলকিপার রাখে, কোনো ব্যাক সাইড বা অন্য কোনো দলের প্লেয়ার রাখে? হাসিনা সেটা করেছিল, আর তার একমাত্র রেফারি ছিল ভারত, এই বিক্রম মিশ্রিরা। তখন তারা বলতো যে ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, নির্বাচনে আমরা নাক গলাতে যাব না। আর এখন আবার বলছে যে আন্তর্জাতিক বৈধতা লাগবে। আপনারা এখন ওকে ঘৃণার থুতু ফেলবেন ওর মুখের উপরে, না কি করবেন আপনারা সেটা ভাবেন। এবার চলেন আমরা গোপন কথায় চলে যাই। 5 আগস্টে যে এই ইউনূস সরকার এবং তাদের অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে, এবং প্রায় 2 বছর তারা এ দেশটাকে পরিচালনা করবেন ওই সময় পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত। এদের বৈধতা দেবে কে? এদের বৈধতা দিতে হলে যে ঐকমত্য কমিশনে যে সিদ্ধান্তগুলো হচ্ছে, সেখানে কিন্তু আপনারা দেখছেন বিএনপি মোস্ট অফ দা কেসেস, অধিকাংশ বিষয়ে বিএনপি কিন্তু একমত হয় নাই। তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। নোট অফ ডিসেন্ট মানে বলছে যে আপাতত আমি রাজি হলাম, কিন্তু আমি কিন্তু ক্ষমতায় গেলে, আমার পক্ষে না গেলে আমি এটা কিন্তু বাতিল করে দিব। নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আর তাদেরকে বারবার ওই 11-11 কথা স্মরণ করে দিচ্ছে যে 72-এর সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ 72-এর সংবিধান মানে তো এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ অবৈধ। তাহলে ইউনূসকে কিন্তু বারবার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে যে আপনি যদি মাপ পেতে চান তাহলে আমাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যেতে হবে, তা না হলে আপনার বাঁচার কোনো উপায় নাই। 72-এর সংবিধান থেকে আমি বেরোবো না। 72-এর সংবিধান থেকে বের হতে না পারলেই তো ইউনূস মরবে, এই অন্তর্বর্তীকালীন সরকার মরবে। এই জন্য তারা 72-এর সংবিধানকে আঁকড়ে ধরে আছে। 72-এর সংবিধানকে তারা মুষ্টিবদ্ধ করেছে শুধুমাত্র ইউনূসের উপরে প্রভাব বিস্তার করার জন্য, ইউনূসের গলা চিপে ধরার জন্য।
প্রচ্ছন্ন হুমকি এটা। তোমার সকল কাজের বৈধতা যদি আমাকে দিয়ে নেয়াতে চাও, তাহলে আমার এই শর্ত এটি করে দাও। সুতরাং এ কথা বললে মোটেও বাড়িয়ে বলা হবে না যে আগামী 2026 সালের নির্বাচনে জনগণ যাকেই ভোট দিক, ফল গণনার সময় সেটি ওই 1/11 ওই পুনরাবৃত্তি ঘটতে পারে, এই সম্ভাবনা নাকচ করে দেবার কোনো সুযোগ নেই। বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কর্ণধার বা যিনি আওয়ামী লীগের হাল ধরতে পারেন আলোচনা উঠছে, তার নামটি প্রথমে আসছে, যে নামটি সেটা হল সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরীর সাথে 7 অক্টোবর গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিদেশি কিছু ব্যক্তিরা। একটু আমি একটা সংবাদ মাধ্যম থেকে আমি আপনাদের পড়ে শোনাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক 3টি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন। তারা হলেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আওয়াল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার। এই 3 রাষ্ট্রই তারা আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনা যায়, আওয়ামী লীগের বিষয়গুলো নিয়ে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন। প্রশ্ন হলো, সাবের হোসেন কেন? এবং বলা হচ্ছে রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এবং একটি সূত্র দাবি করছে বৈঠকের কার্যক্রম জানিয়েছে যে বৈঠকের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের হোসেনের কাছে। এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। অর্থাৎ আওয়ামী লীগের অর্থ বিদেশে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, আর বিদেশি লবিগুলো নতুনভাবে এই সরকারকে চাপ দিচ্ছে এবং আওয়ামী লীগের যারা এখন কর্ণধার হবে বা যারা আওয়ামী লীগকে টেনে তুলবে সেই সব ব্যক্তিদের সাথে আলোচনা পর্দার আড়ালে শুরু হয়ে গেছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। কয়েকটি সূত্র এমনটিও বলছে আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরিন শারমিন তিনি এই মুহূর্তে ক্যান্টনমেন্টে রয়েছেন। কিছু সূত্রের দাবি, আমি কিন্তু দাবি অভিযোগ এই ভিত্তি করে এই অ্যাজাম্পশনের ভিত্তিতে আলোচনাটা করছি। রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে কনফার্ম তথ্য দেওয়া কঠিন বা দেওয়া উচিত নয়, বাকিটা আপনারা বুঝে নেবেন। শিরিন শারমিন আসলে কোথায়? কিছু কিছু সূত্র বলছে তিনি ক্যান্টনমেন্টে খুব নির্ভরযোগ্য কোনো একটি জায়গায় আছেন। বলা হচ্ছে আওয়ামী লীগ নতুন নামে রাজনীতিতে ফিরে এলে সেই আওয়ামী লীগের প্রধান হবেন শিরিন শারমিন, সাধারণ সম্পাদক হবেন সাবের হোসেন চৌধুরী, আর দলটাকে কোঅর্ডিনেট করবে, পুরো দলটাকে গোছাবে, কোঅর্ডিনেট করবে বা মাস্ট পিপলের কাছে গিয়ে পৌঁছে দেবে বা কাজ করবে, এক কথা মুখপাত্র হিসেবে কাজ করবে বডি সোহেল তাজ। সেভাবেই পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনার অংশের কিছু সিমটম আমরা সাম্প্রতিক সময় দেখতে পেয়েছি। যেমন ধরবেন, হঠাৎ করে আমাদের বাংলাদেশের একজন হাই অফিসিয়াল, কিছু সূত্র দাবি করছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান মালয়েশিয়াতে গিয়েছিলেন। বলা হচ্ছে যে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে নাকি বৈঠক করেছেন, আবার বলছি নাকি বৈঠক করেছেন। ওয়াকারুজ্জামান মালয়েশিয়াতে গিয়ে ভারতীয় সেনা প্রধানের সাথে বৈঠকের এরকম গুজব বা এরকম তথ্য আসছে কিছু সূত্র ধরে। যেহেতু ক্যান্টনমেন্টের ব্যাপার, সেনা প্রধানের ব্যাপার, স্পেসিফিক এটাকে আমি সম্পূর্ণ সত্য বলেও বলতে পারছি না, মিথ্যাও বলতে পারছি না, আপনারা বুঝে নেবেন। কেন ভারতীয় সেনাবাহিনীর হাই অফিসিয়ালের সাথে আমাদের হাই অফিসিয়াল বৈঠক করবেন? এই মুহূর্তে প্রয়োজনটা কি? কখন তিনি এই বৈঠক করছেন বলে অভিযোগ উঠছে? যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস জাতিসংঘের অধিবেশনে 6 জনের টিম নিয়ে পৌঁছে গেছেন আমেরিকায়। কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে কোনো অভিভাবক নেই, যে যার মতো চলছে চালাচ্ছে। ওয়াকারুজ্জামান যদি মালয়েশিয়ায় যান বা সেনা প্রধানের সাথে বৈঠক করে থাকেন, এই ব্যাপারে আইএসপিআর এর বক্তব্য আমরা আশা করছি, আর যদি এটি মিথ্যা হয় সে বিষয়টিও যেন আইএসপিআর স্পষ্ট করে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা সফর থাকাকালীন এই সফরটি কেন হবে এই বিষয়টিও স্পষ্ট হওয়া খুব জরুরি। 1, 2 নম্বর, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারেও একটি অভিযোগ এসেছেন, তিনি সাম্প্রতিক সময় উত্তরপাড়ায় একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন, মানে ক্যান্টনমেন্টের ভেতরে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এবং এর পরপরই আমরা দেখলাম বিএনপির এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল নেতা সালাউদ্দিন আহমেদ তিনি শেষ পর্যন্ত গণভোটটাকেও মেনে নিয়েছেন। অর্থাৎ আমাদের যে সংস্কার কমিশন আলী রিয়াজ স্যারের নেতৃত্বে, আলী রিয়াজ স্যার বললেন সকল দল সম্মত হয়েছে গণভোটের ব্যাপারে, জুলাই সনদ সহ যে বিষয়গুলো সেখানে একটা গণভোট হবে, সেই গণভোটের মাধ্যমে। এবার আপনারা ডট গুলো মেলাতে চেষ্টা করেন। বাংলাদেশের নতুন কিছু দলের নিবন্ধন আসতে যাচ্ছে বা আসছে। সাবের হোসেন চৌধুরীর সাথে বিদেশি
দূতাবাসের কিছু ব্যক্তিরা বৈঠক করছেন, কেউ মালয়েশিয়াতে গিয়ে বৈঠক করছেন, কেউ উত্তরপাড়ায় গিয়ে বৈঠক করছেন। আবার হঠাৎ করে এতদিন ধরে যারা গণভোটের বিপক্ষে ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় দল, সেই দলটি বলছে তারা এখন গণভোটের পক্ষে আছে। পাশাপাশি এনসিপিও তাদের নিবন্ধন পেয়েছেন। তার মানে কোনো একটি জায়গা থেকে সবগুলো বাধা সৃষ্টি করা হয়েছে। এনসিপি কে নিবন্ধন দেওয়া হচ্ছিল না, বিএনপি কে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছিল না, বিএনপি গণভোট মানছিল না, এটা মানছিল না, ওটা মানছিল না, ওটা করছিল। এক একটা দল এক একটা ফর্মুলায়, এক একটা ফরম্যাটে একটা জায়গায় গিয়ে আটকে ছিল, কোনো মানে গিট্টু খুলছিল না। হঠাৎ করে গিট্টুগুলো খুলতে শুরু করেছে। এই গিট্টুগুলো কি আওয়ামী লীগকে নতুন নামে রাজনীতির সুযোগ দেওয়ার কারণে খুলে গেছে, নাকি এই গিট্টুগুলো অন্য কোনো কারণে খুলেছে? এটা হয়তো জামাত ইসলামীর বিজয় ঠেকাতে শেষ পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে বিএনপি অমানবিক পরিকল্পনা করছে, যদিও সেটা ব্যর্থ পরিকল্পনা, কোনো কাজে আসবে না। অমানবিক পরিকল্পনা কেমন? ক্ষমতার লোভ এমন একটা জিনিস যে ক্ষমতা পেতে হবে, এই জন্য তাদের একজন সাবেক নেত্রী, যিনি সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি একটু মানবিকতা বোধ দেখাবে, এটাও দেখাচ্ছে না। বিএনপি যখন দেখছে যে তাদের অবস্থা খারাপ, জামাত 160 আসনে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিএনপি পরাজিত হবে, বিএনপির জয়ের সম্ভাবনা নেই, বিএনপি সর্বোচ্চ 50 থেকে 80 আসন পেতে পারে, বিভিন্ন গবেষণা এটা উঠে আসছে। তো এটা নিয়ে তো ক্ষমতা যাওয়া যায় না, ক্ষমতা যাবে জামাত। 160 আসন পেলে তো নিশ্চিত চলে গেছে, 151 আসন পেলেই হয়। তো এই হতাশাজনক পরিস্থিতিতে বিএনপি পরিকল্পনা করছে যে না, যেভাবেও জিততে হবে। এই জন্যে তারা চাঁদাবাজি ছাড়তে পারছে না, ভালো কাজের রাজনীতিতে জামাতের সাথে প্রতিযোগিতা ধারে কাছেও আসতে পারছে না। তারা লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্বৃত্তায়নের রাজনীতি করেই যাচ্ছে। কিন্তু বিএনপির দুইটা স্বপ্ন, যে শেষ সময় নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়াকে কাজে লাগানো হবে। খালেদা জিয়াকে মাঠে নামালে হয়তো আমাদের এই চাঁদাবাজির অপরাধ বোধ এটা দূর হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে তারেক রহমানকে দেশে আনা হবে। তারেক রহমান আসলে একটা হাইপ তৈরি হবে, তারা একটু আত্মবিশ্বাস পেয়েছে। এই যে বিবিসিতে তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছে, এই সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। তো তাদের বিশ্বাস যে তারেক রহমান আসলে তো আমরা আলোচনায় থাকবো। আরে ভাই, আলোচনায় থাকবেন, কিন্তু উল্টো বিতর্ক জন্ম নেবে। আমি বলে দিই, তারেক রহমান আসলে আপনারা যেটা কল্পনা করছেন উল্টো ফল হবে। তারেক রহমানকে শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে তারেক রহমান যেখানে যাবেন, তারেক রহমানকে ছবি দেখানো বা তার আশেপাশে ছবি তোলা, এই ধাক্কাধাক্কিতে কয়েকজন মারা যাবে। দেখে রাখেন, আমি বললাম প্রতি তারেক রহমান আসার যে সুফল, ওটা সব উল্টো দিকে চলে যাবে। ডাকসুতে আপনারা দেখেছেন না, ছাত্রদল যা করতে যায় ফলাফল উল্টো দিকে চলে যায়। তো আপনারা ওই তারেক রহমানকে দেশে আনবেন, জনগণের মধ্যে হাইপ তো দূরের কথা, উল্টো দিকে ফলাফল চলে যাবে। আবার তারেক রহমানের সাথে ছবি, এরকম লোক দেখবেন যে ছাগল চুরি করতে যে ধরা পড়েছে, তারপরে দেখবেন যে তারেক রহমান জয় বাংলা, এরকম ঘটনা ঘটবে। আর খালেদা জিয়া, এটা ব্যর্থ পরিকল্পনা, এটা অমানবিক। খালেদা জিয়া অসুস্থ, তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন, তিনি এতদিন বাঁচার কথা না, কিন্তু আল্লাহর খাস রহমতে বাঁচছেন। এই যে লিভার সিরোসিস স্টেজ 4, এতে মানুষ বাঁচে না, এই বয়সে লিভার ফেইলিউর হয়, আমি জানি, এই রোগ সম্পর্কে আমার ধারণা আছে। তো খালেদা জিয়ার লিভার সিরোসিস স্টেজ 4 ক্রস করেছে, সেখানে লিভার ফেইলিউর এট এনি টাইম, এটা ইনএভিটেবল, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, মানুষের দোয়া আছে তার সাথে। এখন তার কি প্রয়োজন? এখন লিভারের যে পানি জমে যায়, ওইটা যত সম্ভব বারবার কমিয়ে রাখা। আপনারা জানেন তার হাতের আঙ্গুল নেই, কেটে ফেলতে হয়েছে। যত সম্ভব রেস্ট এবং পরকালমুখী জিকির আজগার, তওবা, যাতে জীবনে প্রত্যেক মানুষই কিছু না কিছু ভুল করেন, পাপ করেন, আল্লাহ যেন এগুলো ক্ষমা করে দেন। একটা পুরোপুরি পরকালমুখী হয়ে বিছানায় থাকবে, বাসার মধ্যে থাকবে, এটি তার জীবন হওয়া উচিত, এটি মানবিকতা। একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনি একজন মা, তার সন্তান আছে, নাতনি আছে, এই জায়গায় এটাই একমাত্র হওয়া উচিত। কিন্তু না, আমরা কি দেখছি? ক্ষমতার লোভে বিএনপি এই অসুস্থ মৃত পথযাত্রী লোকটাকে বুলেট প্রুফ বাস দিয়া রাস্তায় নামাতে যাচ্ছে। এটা অমানবিক সিদ্ধান্ত না? কি জন্য? খালেদা জিয়াকে যদি এরকম দেখতো, সাপোজ 5 আগস্টের পর যে মাঠ ছিল, যে বিএনপি 290 আসনে জিতে যায় আর জামাত 5-6টা জিততেও পারে, না পারলেও পারে, এরকম পরিস্থিতি যদি থাকতো, তাহলে খালেদা জিয়াকে জীবনেও বিএনপি এই বুলেট প্রুফ বাস দিয়ে নামাতো না। জামাতের অবস্থা ভালো, বিএনপির বিজয়ের আশা নাই, এখন ওই খালেদা জিয়ার মাধ্যমে যদি কিছু করা যায়। জামাতের নারী নেত্রীরা গ্রামে গ্রামে ঘরে ঘরে যে ভোট সব নিয়ে নিয়েছে, সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবে। তা এখন বিএনপি তো আর পারে না, তা কি করা যায়? খালেদা জিয়াকে মাঠে নামিয়ে যদি পারে, ঠিক আছে, খালেদা জিয়া বিএনপি করেন, অবশ্যই তার সুফল আপনার পেতে পারলে ভালো, কিন্তু অমানবিক সিদ্ধান্ত কেন নেবে? এরকম একজন মৃত পথযাত্রীকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোন ডাক্তার তার পেশাদারিত্বের জায়গা থেকে খালেদা জিয়াকে বুলেট প্রুফ বাস হোক আর যে বাস হোক, কোনো বাসে এইভাবে নির্বাচনী প্রচারণা যেতে অনুমতি দিবে? এরকম একজন যার লিভার ট্রান্সপ্লান্ট মাস্ট বেঁচে থাকার জন্য, এখন ট্রান্সপ্লান্ট করার মতো শারীরিক সক্ষমতা নেই, সার্জারি তিনি ধারণ করতে পারবেন না, এটা কি হয়? এর মানে ডাক্তার কি বললো কি এটা না। আর এটা হতে পারে, এখানে উল্টো ফল হতে পারে, এই নির্বাচনী প্রচারণার মধ্যে খালেদা জিয়া মারা যেতে পারে।
কারণ এরকম একজন ক্রিটিক্যাল রোগীকে রাস্তায় নামানো এটা একদম অমানবিক। আর এটা যদি দেখবেন যে উল্টা ফল হবে, খালেদা জিয়াকে যদি আল্লাহ জীবিত রাখে, তারপরও জামাত বা অন্যান্য প্রার্থীরা বলবে অসুস্থ খালেদা জিয়াকে টেনে হিসেবে ভাবে রাস্তায় নামিয়েছে বিএনপি। এই বিএনপি ক্ষমতা লোভী হিসেবে জাতির সামনে আবার প্রতিষ্ঠিত হবে যে খালেদা জিয়াকে এভাবে রাস্তায় নামানো ঠিক হচ্ছে না। আর কি মনে করেন খালেদা জিয়া বিএনপির যে এখন প্রচারণার যে পয়েন্ট, জামাতকে রাজাকার বলতে হবে, স্বাধীনতা বিরোধী বলতে হবে, এমনকি তারেক রহমান ৭১ প্রশ্নে জামাতকে জবাবদিহি করতে হবে এরকম কথা বলেছেন বিবিসির সাথে সাক্ষাৎকারে। মানে আওয়ামী বৃত্তে আছেন তারেক রহমান। তো এই জায়গায় খালেদা জিয়া কি ওইগুলো বলতে পারবেন? খালেদা জিয়া যদি ভুলে সাবকনশিয়াসলি, যেহেতু তিনি পুরোপুরি সুস্থ কিনা জানি না, জামাতের বিরুদ্ধে ৭১ কেন্দ্রিক কোনো কথা বলে থাকেন, তাহলে তো বিএনপিকে মানুষ থুতু দিবে। খালেদা জিয়া শেষ জীবনে গ্রহণযোগ্যতা হারাবে কেন? আর এই খালেদা জিয়া তো জামাতের পক্ষে ছিল, জামাত নেতাদের দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছে, তাদেরকে মন্ত্রী বানিয়েছে। সেই খালেদা জিয়া কিভাবে, কোন যুক্তিতে জামাতকে ৭১ প্রশ্নের সমালোচনা করে? আর ৭১ প্রশ্নের সমালোচনা না করলে বলবেটা কি খালেদা জিয়া জামাতের বিরুদ্ধে তো বলতে হবে। তো দর্শক, এই জায়গায় একদম মাখাইয়ে ফেলবে খালেদা জিয়াকে। জামাতের বিজয় ঠেকাতে নির্বাচনী প্রচারণায় বিএনপি মাঠে নামিয়ে আর একটা ভুল করতে যাচ্ছে। খবর, নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জিয়া, আসছে বুলেট প্রুফ মিনি বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মানে হয়তোবা বাংলাদেশের যে কয়টা বিভাগ, ওই কয়টা বিভাগে এক একটা বিভাগীয় সমাবেশ খালেদা জিয়ার মাধ্যমে করাতে পারে। দীর্ঘ 10 বছর পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারে অংশ নিতে যাচ্ছেন, এমন ইঙ্গিত মিলছে দলীয় সূত্রে। বিএনপি একাধিক সূত্র জানায় খালেদা জিয়া নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনি বাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টমস ডিজাইন প্রস্তুত করা হয়েছে। কাস্টমস ডিজাইন মানে বানানো হয়েছে, কত হাজার কোটি টাকা লাগবে কে জানে। জাপানিজ গাড়ি, ইন্ডিয়ানও না। বিএনপির পক্ষ থেকে যানবাহনটি আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে। তারেক রহমানের মৃত্যু ঝুঁকি রয়েছে, কেউ না কেউ হত্যা করতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে। এখন এই নতুন বাংলাদেশে এই বুলেট প্রুফ গাড়ি দিয়ে প্রচারণা চালিয়ে জিতবেন, ওইটা ভুলে যান। মানুষ এই বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকা ব্যক্তিকে ভোট দেবে না, মানুষ ভোট দেবে জনগণের মধ্যে মিশে যাওয়া ব্যক্তিকে, যেমন ডাক্তার শফিকুর রহমান।